শুরু করে দিচ্ছি। আশা করি সবাই তোমরা শুনতে পাচ্ছ। দেখো আমরা এর আগের ক্লাসে তোমাদের সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজিতে 7 ফেব্রুয়ারি 2026 সিটেট যে কোশ্চেন পেপার সেটা আমরা করিয়েছিলাম। তো আজকে আমরা তোমরা জানো যে এবারে দুটো ধাপে পরীক্ষা হয়েছিল, মানে দুটো ধাপে বলতে দুটো আলাদা আলাদা স্টেপে পরীক্ষা হয়েছিল, আলাদা 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 সেটে। তো আজকে আমরা 8ই ফেব্রুয়ারিতে যে 2026-এ সিটেটের যে সিডিপি কোশ্চেন ছিল, তো সেটা আমরা আজকে এই ক্লাসে প্র্যাকটিস করব, ঠিক আছে? কারণ তোমরা জানো যে আমাদের হাতে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার হিসাবে ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারিতে শুধুমাত্র 2014 সালের পেপারটা রয়েছে। আর রিসেন্ট হচ্ছে কি তোমরা জানো যে স্পেশাল টেট হিসাবে শুধুমাত্র মানে প্রাইমারিতে কোশ্চেন পেপারটা হয়েছে, আপার প্রাইমারি হয়নি, হবে। তো তখন আমরা কোশ্চেন পেপারটা পাবো। তো যাই হোক, এখন আজকে আমরা মোটামুটি সিটেট 2026 8 ফেব্রুয়ারিতে যে কোশ্চেন পেপারটা পড়েছিল তারই কোশ্চেন অ্যান্সার আমরা দেখব, ঠিক আছে? এবারে স্যার বলছি একটা কথা বলবো। হ্যাঁ, বলো। বলছি স্যার, মানে যে টপিক গুলো পড়ানো হয়ে গেছে সিডিপি বা সায়েন্সের, সেগুলো যদি দুটো তিনটে করে টপিক ধরে ধরে আরেকবার, মানে আপনি কিছু পড়া দিয়ে দিলেন, আমরা সেগুলো করে রাখলাম, মানে এইভাবে যদি আরেকবার একটু আবার গোড়া রিভিশন থেকে হতো মনে হয় তো খুব। আবার গোড়া থেকে পড়ানো হবে, ঠিক আছে? নতুন একটা পেজ শুরু করা হবে, তাতে তোমরা থাকবে। আমাদের যেটা বলেছিলাম তোমাদের না, যে ওয়েবসাইট আর অ্যাপ্লিকেশন লঞ্চ হবে, তো এই সামনের সপ্তাহে লঞ্চ করব। তখন নতুন একটা ব্যাচ কোর্স শুরু হবে আপার প্রাইমারির জন্য। তোমরা যারা আছো তোমরা থাকবে, যারা নতুন জয়েন করবে সবাইকে নিয়ে আবার নতুন করে শুরু হবে, ঠিক আছে? তো এই জন্য আমি এখানে আজকে আচ্ছা, প্রিভিয়াস ইয়ারটা করিয়ে দিচ্ছি আর কি, ঠিক আছে? সিটেটটা মানে করিয়ে ওই দিচ্ছি। প্রিভিয়াস নোট গুলো কি ওখানে আবার পড়ানো হবে? হ্যাঁ, একদম গোড়া থেকে সিলেবাস ধরে পড়ানো হবে, ঠিক আছে? প্রথম ঠিক থেকেই আছে পড়ানো স্যার, হবে। ঠিক আছে। চলো দেখো, তো আজকে যে কোশ্চেনটা আলোচনা করবো তাহলে বুঝতে পেরে গেছো কোনটা, এবং তোমরা সবাই চেষ্টা করো উত্তর দেওয়ার। ফার্স্ট কোশ্চেন বলেছে, দেখো, ইন এ ইনক্লুসিভ ক্লাসরুম অ্যাডাপ্টেশন শুড বি মেড ইন ডেস। অর্থাৎ একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে অভিযোজন বা পরিমার্জন করা উচিত ডেস। কি বলেছে দেখো, লার্নিং গোলস অর্থাৎ শেখার লক্ষ্যে, টিচিং লার্নিং স্ট্র্যাটেজিস অর্থাৎ শিক্ষাদান শেখার কৌশলে, প্রভিশনাল অফ সাপোর্ট অর্থাৎ সহায়তার বিধানে, অ্যাসেসমেন্ট অর্থাৎ মূল্যায়নে। ঠিক আছে, ভালো করে তোমরা দেখো, এখানে বলেছে কিন্তু ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশন মানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, শ্রেণীকক্ষ যেখানে সমস্ত ধরনের শিক্ষার্থীকে এক জায়গায় আমরা রেখে পড়াশোনা করাই, ঠিক আছে? তাহলে কোনটা হবে তোমরা সবাই চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি, দেখো যে অ্যাডাপ্টেশন শুড বি মেড ইন, তাহলে দেখো লার্নিং গোল তো থাকবেই, শেখার লক্ষ্য তো থাকবেই। আচ্ছা, সেই সাথে দেখো শিক্ষাদান শেখার কৌশলে, এটাও তো হওয়া উচিত। আচ্ছা, তার পাশাপাশি বলেছে দেখো সহায়তার বিধানে এবং মূল্যায়নে। দেখো সবগুলোই এখানে আমি দেখতে পাচ্ছি যে হওয়া উচিত। কারণ কারণ হচ্ছে কি, এখানে যেহেতু অন্তর্ভুক্তিমূলক শিক্ষা শ্রেণীকক্ষ বলেছে, তো আমার মনে হয় যারা যারা অপশান সি বলেছো একদম সঠিক উত্তর, ঠিক আছে? অপশান সি সবগুলোই ঠিক আছে, ঠিক আছে, সি হবে একদম। চলো, কোশ্চেন নাম্বার 2 বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট কাম আন্ডার দ্য ক্যাটাগরি অফ সেন্সরি ইম্পেয়ারমেন্টস। অর্থাৎ বলেছে কোনটি সংবেদনশীল বৈকলঙ্গের বৈকলাঙ্গের শ্রেণীতে পড়ে না, ঠিক আছে? সেন্সরি। তো দেখো বলছে লিখন, বৈকলাঙ্গ, বৈকল্য, শ্রবণের অসুবিধা, আংশিক দৃষ্টিশক্তি হারানো, আর হচ্ছে বর্ণান্ধতা, ঠিক আছে? তো দেখো এখানে বেসিক্যালি যেহেতু বলেছে সংবেদনশীল, তার মধ্যে কোনটা পড়ে না বলেছে, না পড়ে না বলেছে, তাহলে অবভিয়াসলি আমরা যে উত্তরটাকে করব, যেমন দেখো শ্রবণ হচ্ছে কি, দেখো আমাদের সেন্সরির মধ্যে পড়ছে, এটা হবে না। দৃষ্টি, বর্ণান্ধতা, এটাও দৃষ্টির সাথে হবে না। তাহলে পড়ে না যেহেতু বলেছে, তাহলে লিখনটা হবে, ঠিক আছে? ডিসগ্রাফিয়া, এটা হচ্ছে কি উত্তর হবে অপশান এ, যেহেতু কোনটা পড়ে না বলেছে, কিসের না, সেন্সরি ইম্পেডিমেন্টস। ওকে, চলো কোশ্চেন নাম্বার 3, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এমফাসাইজেস অন ট্রান্সফর্মিং অ্যাসেসমেন্ট বাই ড্যাশ। জাতীয় শিক্ষানীতি 2020 মূল্যায়নের কোন পরিবর্তনের উপর জোর দেয়, ঠিক আছে? তাহলে দেখতে পাচ্ছ এখানে অপশান কি বলেছে, সমষ্টিগত মূল্যায়ন কার্যকর করা হয়, স্বমূল্যায়ন এবং সহপাঠী মূল্যায়ন অন্তর্ভুক্ত করা, বুদ্ধির একত্ববাদী ধারণা অনুশীলন করা, শিক্ষার্থীদের সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপটকে অনুধাবন করা।
আমি দেখতে পাচ্ছি অনেকেই তোমরা অ্যান্সার করার চেষ্টা করছো, খুব ভালো জিনিস। তাহলে যারা যারা অপশন বি বলেছো, কেন বলেছে দেখো দেখি, তাহলে কোনটার উপর জোর দেয়, এনইপি 2020, তাহলে স্বমূল্যায়ন এবং সহপাঠী মূল্যায়ন, অর্থাৎ ইনকর্পোরেটিং সেলফ অ্যাসেসমেন্ট অ্যান্ড পিয়ার অ্যাসেসমেন্ট। ঠিক আছে, যারা যারা অপশন বি বলেছো একদম সঠিক উত্তর। চলো কোশ্চেন নাম্বার 4, নতুন তথ্য শেখার সময় বিষয়বস্তু বোঝানোর নিশ্চিত করতে শিশুদের জন্য নিচের কোনটি সহায়ক কৌশল? ঠিক আছে, ভালো করে শোনো, যে হোয়েন লার্নিং নিউ ইনফরমেশন which of the following is helpful strategy for children to ensure the understand the content? ঠিক আছে, তো এর সাপেক্ষে যদি আমরা বোঝার চেষ্টা করি, ঠিক আছে, তাহলে ভালো করে দেখো তো কি হওয়া উচিত। এখানে যেহেতু বলেছে নতুন তথ্য শেখার সময়, তাই না, তাহলে একবার পুনরায় পড়া, প্রশ্ন জিজ্ঞাসা এবং স্পষ্টীকরণ চাওয়া, বোঝার ভান করা, অপরিচিত শব্দের নিজস্ব অর্থ তৈরি করা। তো ভালো করে দেখো যে এই যে সি এরটা কি কোনোভাবে হবে ভান করা, মানে এরকম তুমি যদি কোনো কিছু বোঝার চেষ্টা করো তাহলে সেখানে ভান করলে নিশ্চয়ই হবে না। তাহলে সি হটাও দেশ বাঁচাও, সি কোনটা কোনটায় আছে দেখো, এটাই আছে, এটাই আছে, এটাই আছে, তাহলে কোনটা হবে? তাহলে উত্তর হবে অপশান এ। ঠিক আছে, অপশান হচ্ছে কি 4 মানে ডি। ঠিক আছে, কারণ দেখো আমি একটাই জিনিস বুঝলাম যে সি কে বাদ দিলেই বাকি উত্তরটা হয়ে যাবে, বোঝার ভান করা তো নিশ্চয় হবে না। নতুন তথ্য শেখার সময় বিষয়বস্তু বোঝার সময়, তাহলে বোঝার ভান করলে তো হবে না, তোমাকে বুঝতে হবে জিনিসটা, না? তো সেক্ষেত্রে দেখো সি সব জায়গায় আছে, শুধু ডিতে নেই, তাহলে এ বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ হচ্ছে একবার পুনরায় পড়া, প্রশ্ন জিজ্ঞাসা এবং স্পষ্টীকরণ চাওয়া, তাই না? আর অপশান ডিটা দেখো অপরিচিত শব্দের নিজস্ব অর্থ তৈরি করা, এটা অপশানের মধ্যে যেহেতু থাকছে না বলে এটা হবে না। ঠিক আছে, চলো এবার বলছে অ্যাকর্ডিং টু জা পিয়াগেট কগনিটিভ ডেভেলপমেন্ট ইজ ডেস, যা পিয়াজের মতে জ্ঞানীয় বিকাশ হলো ডেস। দেখো এটা আমি তোমাদেরকে আগেও প্র্যাকটিস করিয়েছি, তোমরা জানো কগনিটিভ ডেভেলপমেন্ট সম্বন্ধে বহুবার পড়ানো হয়েছে। তো এটা মূলত হচ্ছে কি, দেখো এখানে বলেছে যে ভাষা দক্ষতার উপর নির্ভরশীল না, সাংস্কৃতিক সরঞ্জাম অর্জনের জন্য না। দেখো এই যে কগনিটিভ বলেছে মানে স্কিমা জিনিসটা চলে আসবে, তাই না, অর্থাৎ স্কিমা পরিবর্তনের মাধ্যমে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার প্রক্রিয়া, অর্থাৎ প্রসেস অফ অ্যাডাপ্টেশন অন টু দ্য এনভায়রনমেন্ট বাই চেঞ্জিং ওয়ান্স স্কিমা, তাই না? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা যারা অপশান সি বলছো একদম সঠিক উত্তর। চলো এবার বলেছে দেখো কোশ্চেন নাম্বার 6, বলেছে যে অ্যাসারশন এবং রিজন, ইফ ফিজিক্যাল ডেভেলপমেন্ট অফ চিলড্রেন ইজ ডিলেড দেয়ার দেন দেয়ার সোশ্যাল অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট গেট এফেক্টেড, অর্থাৎ বলছে শিশুদের শারীরিক বিকাশ যদি বিলম্বিত হলে তাহলে সামাজিক ও আবেগীয় বিকাশ প্রভাবিত হয়। ঠিক আছে, রিজন কি বলেছে দেখো, দেয়ার ইজ ডেভেলপমেন্টাল কন্টিনিউটি ইন দ্য কোর্স অফ চিলড্রেন্স ডেভেলপমেন্ট, শিশুদের বিকাশের ধারায় একটি উন্নয়নমূলক ধারাবাহিকতা রয়েছে। ঠিক আছে, তাহলে এটা আমাদেরকে দেখো 4টি অপশন রয়েছে, যে কোনটা হয় সঠিক হবে সেটা আমাদেরকে বলতে হবে। তোমরা একটা জিনিস ভালো করে দেখো যে প্রথম যে অপশনটা বলেছে যে শিশুদের শারীরিক বিকাশ যদি বিলম্বিত হয়, তাহলে তার সাথে দেখো সামাজিক আবেগীয় দুটোই কিন্তু প্রভাবিত হবে, তাহলে একদম ঠিক আছে। আচ্ছা, শিশুদের বিকাশ ধারা একটি উন্নয়নমূলক ধারাবাহিকতা রয়েছে। দেখো এখানে বিকাশ মানে ডেভেলপমেন্ট অবভিয়াসলি কন্টিনিউয়াস প্রসেস একটা, তোমরা জানো, তাহলে সেটা এটাও ঠিক রয়েছে, এবং দুটো কিন্তু একটা সঠিক তার তাৎপর্য বা এক্সপ্লেনেশন দিচ্ছে। তাহলে আমরা এখানে যারা যারা অপশান ডি বলছো একদম সঠিক উত্তর। ঠিক আছে, যারা যারা অপশান 4 বলেছে অর্থাৎ অপশান ডি বলেছে একদম সঠিক উত্তর। ওকে, চলো কোশ্চেন নাম্বার 7, দেখো বলছে এখানেও অ্যাসারশন রিজন দিয়েছে, মেল ক্যারেক্টার্স ইন স্টোরিজ আর অফেন স্ট্রং হোয়াইল ফিমেল ক্যারেক্টার্স আর অফেন আর সো এজ ওয়ার্ম অ্যান্ড সেন্সিটিভ, অর্থাৎ বলেছে গল্পে পুরুষ চরিত্রদের প্রায়ই শক্তিশালী দেখানো হয়। আচ্ছা তোমাদেরকে বলে রাখি সিটেটে কিন্তু ইংলিশ আর হিন্দি থাকে, আমি তোমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য বাংলা করে দিয়েছি। ঠিক আছে, এটা তো তোমরা নিশ্চয়ই জানো, অনেকে যারা পরীক্ষা দিয়েছো তোমরা নিশ্চয়ই কোশ্চেন দেখেছো। ঠিক আছে, তো তোমাদের গ্রুপেও কোশ্চেন পেপার পাঠিয়েছিলাম। তো যাই হোক, তোমাদের বোঝার সুবিধার জন্য বাংলা অনুবাদ করে দেওয়া হয়েছে। তাহলে গল্পে পুরুষের চরিত্রদের প্রায়শই শক্তিশালী দেখানো হয় এবং নারী চরিত্রদের স্নেহশীল এবং সংবেদনশীল দেখানো হয়। কারণ কি বলেছে, স্কুল এবং পাঠ্যক্রম গৌণ সামাজিকরণের শক্তিশালী মাধ্যম হিসাবে লিঙ্গ ভূমিকা পরিচয়ে প্রভাব পড়ে।
ঠিক আছে, দেখো তাহলে দুটো জিনিস যদি আমরা ভালো করে বোঝার চেষ্টা করি, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে যে দুটোই কিন্তু ঠিক, তাই না? দুটোই কিন্তু ঠিক, দুটোই ঠিক। কারণ আমরা দেখি যে গল্পতে হচ্ছে কি পুরুষদের ক্যারেক্টারটাকে বেশি শক্তিশালী দেখানো হয় এবং মহিলাদের ক্ষেত্রে স্নেহশীল এবং সংবেদনশীল দেখানো হয়। তাহলে স্কুল এবং পাঠ্যক্রমে গৌণ সামাজিকরণের শক্তিশালী মাধ্যম হিসাবে লিঙ্গ ভূমিকা পরিচয়কে প্রভাবিত করে, একদম, তাই না? আমরা যদি পাঠ্যক্রমে পুরুষ এবং নারীদের সম্বন্ধে যদি ইকুয়ালি আমরা ডিসকাস করি বা তাদেরকে যদি সমভাবে আমরা গুরুত্ব দিই, তাহলে শিশুদের মধ্যে একটা ছাপ তৈরি হবে। তো সেক্ষেত্রে আমরা অপশন 4-এর সাথে যাব, যে বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশনস। ঠিক আছে, তাহলে যারা যারা এখানে ডি অ্যান্সার দিয়েছো আমি দেখতে পাচ্ছি প্রত্যয়, পুনম, মৌমিতা, তারপর হচ্ছে তপন, এরা কিন্তু সঠিক উত্তর দিয়েছে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি দেখো 8। দেখো বলছে শিক্ষকের এমন একটি শ্রেণীকক্ষ সংস্কৃতি তৈরি করা উচিত যেখানে শিক্ষার্থীদের শেখার অনুপ্রেরণা মূলত কিসের উপর কেন্দ্রীভূত হয়। ঠিক আছে, অর্থাৎ বলছে টিচার শুড ক্রিয়েট এ ক্লাসরুম কালচার হোয়ার স্টুডেন্টস মোটিভেশন টু লার্ন ইজ ফোকাস টু ডেস। পরস্পরের সাথে সহযোগিতা করা, শেখার প্রক্রিয়াটি বোঝা এবং তার প্রশংসা করা, অন্যদের কাছে নিজেদের যোগ্যতা প্রমাণ করা, অজ্ঞ দেখানো, লজ্জা এড়ানো। দেখো আমি পরিষ্কারভাবে বুঝতে পারছি যে সি আর ডি নিশ্চয়ই হবে না। ঠিক আছে, আমি পরিষ্কারভাবে বুঝতে পারছি যে সি ডি কোনোভাবেই হওয়া উচিত নয়। বাকি পড়ে থাকলো এ বি। তার মধ্যে দেখো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লাগছে কোনটা, বি এরটা, যে আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্রিসিয়েটেড দ্য প্রসেস অফ লার্নিং, শেখার প্রক্রিয়াটি বোঝা এবং তার প্রশংসা তৈরি করা। চলো কোশ্চেন নাম্বার 9। দেখো এখানেও আর একটা অ্যাসারশন এবং রিজন দিয়েছে, বলেছে চিলড্রেন উইথ ডিসলেক্সিয়া হ্যাভ ট্রাবল ইন ফিজিওলজিক্যাল প্রসেস, অর্থাৎ ডিসলেক্সিয়া আক্রান্ত শিশুদের ধ্বনিগত প্রক্রিয়াকরণে সমস্যা হয়। কারণ বলেছে সকল শিশু তাদের আগ্রহের ক্ষেত্রে উৎসাহিত হলে উপকৃত হয়। ঠিক আছে, তো এটা কোনটা হওয়া উচিত, তাই না? এটা কোনটা হওয়া উচিত? দেখো আমার মনে হচ্ছে যে দুটোই ঠিক, কিন্তু কোনোভাবেই এই যে কারণ যেটা, সেটা কোনোভাবেই নিশ্চয়তাকে মানে এক্সপ্লেন করছে না, তাই না? তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ বোথ এ অ্যান্ড আর আর ট্রু, বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশনস। ঠিক আছে, তাহলে যারা যারা অপশন এ বলছো তারাই কিন্তু সঠিক উত্তর বলছো। চলো কোশ্চেন নাম্বার 10। বলছে যে নিচের কোনটি সমস্যার সমাধানের একটি কার্যকর প্রক্রিয়া নয়। ঠিক আছে, সমস্যার সমাধানের একটা কার্যকর প্রক্রিয়া নয়। ভালো করে অপশানগুলো পড়ো। যৌক্তিক চিন্তা ভাবনা, প্রাসঙ্গিক তথ্য উপেক্ষা করা, জটিল সমস্যাকে ভাঙা, প্যাটার্ন চেনা। ঠিক আছে, তাহলে সমস্যার সমাধানের একটি কৌশল নয় বলেছে। তাহলে এটা আশা করি তোমরা যারা যারা ক্লাসে জয়েন করেছো চেষ্টা করলে সবাই বলতে পারবে, তাই না? একদম বি, যেহেতু নয় বলেছে ওভারলুকিং রেলিভেন্ট ইনফরমেশন। কিভাবে তুমি রেলিভেন্ট ইনফরমেশনকে যদি তুমি উপেক্ষা করো, তাহলে সেক্ষেত্রে কিভাবে তুমি সমস্যার সমাধান করবে? সম্ভব নয় না, তোমাকে ক্রিটিক্যালি সমস্ত জিনিসটাকে পর্যবেক্ষণ করে দেখা উচিত। চলো কোশ্চেন নাম্বার 11। আবার অ্যাসারশন রিজন দিয়েছে, দেখো বলছে যে অ্যাসারশনে বলেছে ইউজ স্টুডেন্ট উইথ ডিসেবিলিটিস রেদার দেন দ্য ডিসেবল স্টুডেন্ট। আচ্ছা, রিজন বলেছে ল্যাঙ্গুয়েজ সার্ভস দ্য পার্সপেক্টিভ অ্যান্ড তোমার হচ্ছে কি অ্যাটিটিউডস, অর্থাৎ প্রতিবন্ধী ছাত্র না বলে ছাত্র যে প্রতিবন্ধী বলা হয়। ঠিক আছে, তাহলে প্রতিবন্ধী ছাত্র না বলে যদি ছাত্র যে প্রতিবন্ধী বলা উচিত আর কি। আচ্ছা, কারণ বলেছে যে ভাষা আমাদের দৃষ্টিভঙ্গি এবং মনোভাব গঠন করে। দেখো এটাও যদি একটু তোমরা মাথা কাটাও না, আমার মনে হয় যে তোমরা এটাও পারবে। তার কারণ দেখো এখানে খুব কৌশলের সাথে দুটো জিনিস বলা হয়েছে। আমরা যদি কাউকে ডাইরেক্টলি বলি যে প্রতিবন্ধী ছাত্র, তাহলে তাকে কোথাও একটা মনে হয় তাকে ক্রিটিসাইজ করা হলো, বা তাকে হচ্ছে কি আমরা দুর্বল বলে তাকে আমরা ছোট করলাম। তো আমরা সেটা না বলে যে যে ছাত্র যে প্রতিবন্ধী সেটা বললে অনেকটাই তাকে কিন্তু কম আঘাত দেয় বা তাকে আঘাত দিবে না। তাহলে আমাদের ভাষা দৃষ্টিভঙ্গি মনোভাব গঠন করে, দুটোই ঠিক। তাহলে এটাও কিন্তু অপশন 4-এর সঙ্গেই যাওয়া উচিত। ঠিক আছে, তাহলে আমরা এই যে কোশ্চেন নাম্বার 11, এটাও কিন্তু আমরা 4-এর সাথেই যাব, কারণ যেহেতু হচ্ছে কি দুটোই ঠিক এবং একটা হচ্ছে কি তোমার কি করেছে এক্সপ্লেন করছে। কোশ্চেন নাম্বার 12। লরেন্স কোহলবার্গের মতে খুব ছোট শিশুদের নৈতিক যুক্তি কিসের উপর ভিত্তি করে ঘটে? ঠিক আছে, যারা খুব ছোট শিশু। তো এখানে বলছে যত্নের নীতি, অন্যদের দৃষ্টিভঙ্গি, আইনের নীতি, নাকি অহংবোধের নীতি বা অহংকার।
ঠিক আছে, তো এটাও একটু ক্রিটিক্যালি থিঙ্কিং করো, বুঝতে পারবে যে এটা যেহেতু হচ্ছে কি বলেছে খুব ছোট শিশুদের নৈতিক যুক্তি কিসের উপর ভিত্তি করে ঘটে। দেখবে যারা ছোট শিশু তাদের ক্ষেত্রে দেখো এথিক্স অফ ইগোসেন্ট্রিজমস অর্থাৎ অহংবোধের নীতি বা অহংকার। ঠিক আছে, অপশন 4 ইজ দ্য রাইট। দেখবে তারা কোনো জিনিসকে বলে এটা আমার, ঠিক আছে, এটা আমার বাবা, এটা আমার মা, এটা আমার খেলনা, এটা আমার জিনিস। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু একটা কাজ করে। তো সেক্ষেত্রে কোহলবার্গের মতে ছোট শিশুদের ক্ষেত্রে নৈতিক যুক্তি হচ্ছে কি এটার উপর ডিপেন্ড করে এথিক্স অফ দ্য ইগোসেন্ট্রিজমস। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই জানো বাড়িতে যদি ঘরে বাচ্চা কাচ্চা থাকে দেখবে তারা জিনিসগুলোকে কাউকে দিতে চায় না, নিজেকে আঁকড়ে রাখতে চায়। ঠিক আছে, বা নিজের যে জিনিস সেটাকে জাহির করতে চায়। আমি ঠিক বলছি তো? যাদের ঘরে বাচ্চা কাচ্চা রয়েছে তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারবে। ঠিক আছে, ওটা রেগে যাওয়ার কিছু কারণ নেই, কারণ ওটা যে ওদের সহজাত বৈশিষ্ট্য, ওই বয়সে হচ্ছে কি ওটা এটা সহজাত বৈশিষ্ট্য হিসাবে আমরা লক্ষ্য করি। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 30 বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট লার্নিং ইজ নট কারেক্ট। শেখা সম্পর্কে নিচের কোনটি হচ্ছে সঠিক নয়। ঠিক আছে, বলার চেষ্টা করো। বলেছে দেখো, নতুন শেখা বর্তমান বোঝার উপর নির্ভর করে, সামাজিক মিথস্ক্রিয়া শেখার ক্ষেত্রে বাধা দেয়, সার্থক শিক্ষা বাস্তব জগতের কাজে ঘটে, শিক্ষার্থীরা জ্ঞান গঠন করে। তাহলে এটাও কিন্তু নয় বলেছে। হ্যাঁ, শেখা সম্পর্কে কোনটা নয়। ঠিক আছে, একটু চেষ্টা করো বাবা, চেষ্টা করো সবাই। ঠিক আছে, তাহলে এটা একদম যারা যারা বি বলেছো, ঠিক আছে, অর্থাৎ সামাজিক মিথস্ক্রিয়া শেখার ক্ষেত্রে বাধা দেয়। ঠিক আছে, অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 14 মাধ্যমিক তোমার কি বলেছে দেখো, 1 মিনিট। তো কি বলেছে দেখো, এখানে বলেছে যে মাধ্যমিক বিদ্যালয়ে শিশুদের তাদের আবেগ সম্পর্কে লিখতে এবং সেগুলি নিয়ে চিন্তা করতে উৎসাহিত করা উচিত। নিজের আবেগ বোঝা একটি জ্ঞানীয় প্রক্রিয়া যা সাহায্য করতে পারে। ঠিক আছে, দেখো আবেগ বা ইমোশন হচ্ছে খুবই মানে কি বলবো যে খুবই হচ্ছে কি তোমার সেনসিটিভ একটা জিনিস। কারণ আমরা এই বয়সেও আবেগ কন্ট্রোল করতে পারি না, তাই না? বিভিন্ন পরিবেশে বা বিভিন্ন সিচুয়েশনে আমাদের আবেগ কাজ করে। তো সেই আবেগ কিন্তু হচ্ছে কি আমরা যদি সেটাকে কন্ট্রোল করতে পারি তাহলে অনেকটাই কিন্তু আমরা জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে পারবো। তো সেই আবেগ নিয়ে বলা হয়েছে যে মাধ্যমিক বিদ্যালয়ে শিশুদের আবেগ সম্পর্কে যদি আমরা লিখতে বা চিন্তা করতে উৎসাহিত করা উচিত, এবং আবেগ হচ্ছে বোঝা একটি জ্ঞানীয় প্রক্রিয়া যা কাজ করতে সাহায্য করে। ঠিক আছে, এটাও তোমরা পারবে। এটা অপশন 4টা হওয়া উচিত, অর্থাৎ বোথ এ এন্ড আর ট্রু এবং আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। ঠিক আছে, অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি দেখো 15 অ্যাকর্ডিং টু কনস্ট্রাকটিভিস্ট থিওরিস্টস অর্থাৎ গঠনবাদী হচ্ছে তাত্ত্বিকদের মতে ড্যাশ। দেখো এটাও তোমাদের কোনো না কোনোভাবে পড়ানোর সময় পড়ানো হয়েছে। ঠিক আছে, কি কি বলেছে দেখো, শিশুদের কেবল বাহ্যিক অনুপ্রেরণার শেখে, চূড়ান্ত আকারে তথ্য প্রদান করা সবচেয়ে ভালো, শিশুরা অনিয়ন্ত্রিত প্রকৃতির হয়, শিশুদের মধ্যে জগৎকে বোঝার একটি স্বাভাবিক প্রবণতা থাকে। ঠিক আছে, তাহলে এই যে কনস্ট্রাকটিভিস্ট অর্থাৎ গঠনবাদী তাত্ত্বিকতা, এটা আমাদেরকে বুঝতে সাহায্য করে কি না, চিলড্রেন্স হ্যাভ এ ন্যাচারাল টেন্ডেন্সি টু মেক সেন্স দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, অর্থাৎ শিশুদের মধ্যে জগৎকে বোঝার একটি স্বাভাবিক প্রবণতা আমরা দেখতে পাই। আচ্ছা, কোশ্চেন নাম্বার 16 টু কমনলি ইউজড স্ট্র্যাটেজিস ফর ইফেক্টিভ প্রবলেম সলভিং আর ড্যাশ। কার্যকর সমস্যা সমাধানের জন্য সাধারণত ব্যবহৃত দুটি কৌশল হলো ড্যাশ। ঠিক আছে, তাহলে একটা কি বলেছে দেখো, কার্যকর সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে বলছে হিউরিস্টিক অ্যান্ড ফাংশনাল, তোমার হচ্ছে ফিক্সডনেস, অ্যালগোরিদমস অ্যান্ড রেসপন্স সেট, তারপরে হচ্ছে হিউরিস্টিক অ্যান্ড রেসপন্স সেট, হিউরিস্টিক এবং অ্যালগোরিদমস। অর্থাৎ আমরা এখানে অপশান ডি এরটাই যাব, অর্থাৎ তোমার হচ্ছে হিউরিস্টিক এবং হচ্ছে করণবিধি, এটাকে মেনে যদি আমরা করি তাহলে কার্যকর সমস্যার সমাধানের জন্য একটা মানে দুটো বৈশিষ্ট্য হিসাবে কাজ করবে। ঠিক আছে, একটা হচ্ছে হিউরিস্টিক মেথড এবং অ্যালগোরিদম মেথডকে যদি আমরা পড়াতে পারি। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 17 বলেছে বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তি শিক্ষাদান ও শেখার উন্নতি ঘটায়। এটা বলেছে রিজন বলেছে যে বৈচিত্র্য মতভেদের মধ্যে কথোপকথন শিশুদের সমালোচনামূলক চিন্তাভাবনায় বাধা দেয়। ঠিক আছে, তো দেখো এটা কি হওয়া উচিত, এটা আমি দেখতে পাচ্ছি যে বাধা দেয় না, এটা কিন্তু হচ্ছে কি তোমার ভুল। কারণ বাধা না দিয়ে এটা কিন্তু কি করে ইনডিউস করে। তাহলে এসারশন ঠিক আছে, রিজন ভুল আছে।
তাহলে আমার মনে হয় অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই না? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সি না, সরি, টু হবে, তাই না? বি, কারণ হচ্ছে কি সিতে দুটো ভুল আছে। হ্যাঁ, তাহলে সিতে একটা ঠিক আছে, একটা ভুল আছে, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, যারা যারা বি বলেছো যে এ ইজ ট্রু বাট আর ইজ ফলস, তারাই একদম সঠিক উত্তর দিয়েছো। চলো কোশ্চেন নাম্বার 18 বলেছে পরিপক্কতার, আচ্ছা, বয়ঃসন্ধিকালে যৌন পরিপক্কতার ঠিক আগে উচ্চতা এবং ওজন দ্রুত বৃদ্ধি পাওয়াকে কি বলা হয়? ঠিক আছে, দেখবে যারা অ্যাডোলেন্স পিরিয়ডে যারা প্রবেশ করে, ঠিক আছে, তোমরা দেখবে আমাদের আশেপাশে যারা অ্যাডোলেন্স পিরিয়ডে রয়েছে, বয়ঃসন্ধিকালে রয়েছে, তো যখন বয়ঃসন্ধিকালে তারা পৌঁছায় তার ঠিক আগে উচ্চতা এবং ওজন কিন্তু দ্রুত বৃদ্ধি পায়, তাই না? তাদের শারীরিক গঠনের কিন্তু অনেকটাই পার্থক্য আমরা দেখতে পাই। তো এটাকে বলেছে ডেভেলপমেন্টাল ট্রেন্ড, মেনস্ট্রুয়েশন, নাকি পিউবিসেন্স, নাকি গ্রোথ, তোমার হচ্ছে কি স্প্রাউট, অর্থাৎ বৃদ্ধিতে দ্রুত গতি। তো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা কোনটা হওয়া উচিত, অপশন ডি হওয়া উচিত, তাই না? তাহলে তোমার বয়ঃসন্ধিকালে যৌন পরিপক্কতা ঠিক আগে তাদের যে উচ্চতা এবং গ্রোথ দুটো যে বৃদ্ধি পায় সেটাকে আমরা কি বলি? বৃদ্ধিতে দ্রুত গতি। ঠিক আছে, অপশন ডি। স্যার বলছি পিউবিসেন্স মানেটা কি স্যার? পিউবিসেন্স মানে হচ্ছে কি বলতে পারো যে মানে এই যে পিউবার্টি, অর্থাৎ হচ্ছে কি তারা যে মানে বয়ঃসন্ধিকালে ঢোকার সময় যে শারীরিক তোমার হচ্ছে কি অঙ্গের যে বৃদ্ধি ঘটে, সে অঙ্গ বৃদ্ধিটাকে বলা আচ্ছা, হয় আচ্ছা। পিউবিসেন্স বলা হয়। ঠিক আছে, ঠিক আছে। চলো এবার দেখো, বলছে যে কোশ্চেন নাম্বার 19, হ্যাঁ, পিউবার্টি পার্ট, প্রায় যেগুলো হচ্ছে কি তোমার পিউবার্টি পার্ট, সেগুলো যে ইনক্রিজ করে সেটাকে বলা হচ্ছে পিউবিসেন্স। দেখো এবার বলছে স্টুডেন্টস ফিলস মোর মোটিভেটেড টু লার্ন ইন দ্য এনভায়রনমেন্ট উইথ এনসিওস, অর্থাৎ বলেছে শিক্ষার্থীরা এমন পরিবেশ শিখতে বেশি অনুপ্রাণিত বোধ করে যা নিশ্চিত করে ড্যাশ আপনতা, বিলাভিং, বিলঙ্গিংনেস, ফিয়ার মানে ভয়, রিজেকশন মানে প্রত্যাঘাত, আর হচ্ছে কি তোমার সেফটি বা নিরাপত্তা। দেখো তাহলে শিক্ষার্থীরা এমন পরিবেশে শিখতে বেশি অনুপ্রাণিত বোধ করে। যদি আমরা সবসময় তাকে ভয় দেখাই, তাই না, আমি যদি তোমাদেরকে বারবার বলি এই তোমাদের দ্বারা কিছু হবে না, তোমরা পাসই করতে পারবে না, তাহলে তোমাদের মধ্যে ইচ্ছা শক্তিটাই কমে যাবে। তাহলে নিশ্চয়ই ফিয়ার বা ভয় জিনিসটাকে দিয়ে আমরা শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করতে পারবো না। পারবো কি? পারবো না। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে কি নিশ্চয়ই বি বাদ চলে যাবে। তাহলে বি হটাও দেশ বাঁচাও, তাহলে বি হটাও দেশ বাঁচাও মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? বুঝতে পারলে? তাহলে একটা বাদ দিলে দেখো উত্তর চলে এলো। আর কি ভাবার কিছু দরকার আছে? তাহলে কি হলো, এ হবে এবং ডি হবে। ঠিক আছে, চলো দেখো নেক্সট। এবার কোশ্চেন নাম্বার 20। এবার বলেছে দেখো যে ভাইগোটস্কির মতে ভিন্ন ভিন্ন স্তরের শিক্ষার্থীদের জন্য পাঠ পরিকল্পনা করার সময় শিক্ষকের উচিত ড্যাশ। দেখো তাহলে ভিন্ন ভিন্ন স্তরের শিক্ষার্থী একটা শ্রেণীকক্ষে যদি এই যে ক্লাসটা নিচ্ছি, এখানে দেখো তোমাদের কিন্তু ভিন্ন ভিন্ন স্তরের শিক্ষার্থী রয়েছে, কারণ তোমরা যারা ক্লাসে জয়েন করেছো তোমরা কিন্তু একই এজের নয়, তাই না, একই কোয়ালিফিকেশানেরও নয়, তাই না, একই রিজনেও নয়, তাই না, তো ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে ক্যাটাগরি তোমরা রয়েছে, একই সাবজেক্টও নয়। তো সেক্ষেত্রে শিক্ষকের উচিত কি করা উচিত? বলছে সবার জন্য সমান চ্যালেঞ্জ, নাকি বর্তমান স্তর বিবেচনা করা, উপযুক্ত সহায়তা প্রদান করা, কেবল উন্নত শিক্ষার্থীদের উপর মনোযোগ দেওয়া, কেবল ব্যক্তিগত কাজ। দেখো এটা উন্নত করলে সেই শুধু উন্নত হয়ে যাবে, বাকিদের নিশ্চয়ই হবে না। তো যারা যারা হচ্ছে কি এই কোশ্চেনটাকে তোমরা অপশন বি বলে ঠিক মনে করেছো তারাই একমাত্র সঠিক উত্তর। ঠিক আছে, যারা বি উত্তর দিচ্ছ তারা সঠিক উত্তর বলেছো। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 21। বৈচিত্র্যময় প্রয়োজন মেটানোর জন্য কার্যকর শিক্ষাদান কৌশলগুলি হলো কি কি? তাহলে বৈচিত্র্যময় মানে হচ্ছে কি একটা কি বলবো, যে একটা ডাইভার্স কন্ডিশনস রয়েছে, সেখানে আমরা কার্যকর শিক্ষাদান প্রয়োগ করব। তো সেক্ষেত্রে বলেছে বিভূতিকরণ নির্দেশ, মানকীকৃত পাঠ্যক্রম মানে স্ট্যান্ডার্ডাইজ কারিকুলাম, ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্ল্যান, ঠিক আছে, ব্যক্তিগত শিক্ষা পরিকল্পনা। এটা একটু ক্রিটিক্যালি থিঙ্কিং করে উত্তরটা দিতে হবে। তো এখানে যারা যারা অপশান বি বলেছো একদম সঠিক, অর্থাৎ হচ্ছে কি ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশনস এবং তার সাথে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্ল্যান। শুধুমাত্র হচ্ছে কি স্ট্যান্ডার্ডাইজ কারিকুলাম করে দিলে সবার জন্য স্ট্যান্ডার্ড হয়ে যাবে, তাহলে নিশ্চয়ই ডাইভার্স আর কন্ডিশন থাকবে না।
তাই না? একটু মাথা কাটালেই জিনিসটা হচ্ছে উত্তরটা বেরিয়ে আসে। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, নট অপশন সি। ওকে কুসুম বাবা, বুঝতে পারলে? যদি আমরা কোনো একটা কারিকুলামকে যদি আমরা স্ট্যান্ডার্ড করে দিই, তাহলে সেই স্ট্যান্ডার্ডিটি অনুযায়ী যারা বৈচিত্র্যময় একটা শ্রেণীকক্ষে যারা যারা রয়েছে সবার প্রেক্ষিতে সেটাকে অ্যাকসেপ্ট করাটা ঠিক হবে না, না? তো সেই জন্য হচ্ছে কি আমরা ইন্ডিভিজুয়ালাইজ যদি এডুকেশন প্ল্যান তৈরি করি, তাহলে অল ওভার দ্য ক্লাসরুম, অল ওভার দ্য স্টুডেন্টস, দে গেট বেনিফিটেড ফ্রম দিস। ওকে, তো সেই জন্য আমরা বলতে পারি এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 22, পড়ার সাবলীলতার অভাব শব্দের উল্টাপাল্টা কিসের চারিত্রিক বৈশিষ্ট্য? ঠিক আছে, অনেক সময় আমরা দেখতে পাই লেকিং রিডিং ফ্লুয়েন্সি। ঠিক আছে, যদি আমি এইভাবেই পড়ি লেকিং রিডি এরকম করে যদি পড়ি, তাহলে এই জিনিসটা হচ্ছে কি পড়ার হচ্ছে সাবলীলতার অভাব। আবার যদি হচ্ছে কি বলেছে যে রিভিশনস অফ ওয়ার্ডস, বারবার কে একই জিনিস যদি পড়ি আমরা লেকিং লেকিং এরকম করে বারবার যদি পড়ি, তাহলে সেটাকে বলা হচ্ছে কি রিভিশনস অফ ওয়ার্ডস আর টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক অফ ডেস, অটিজম, ডিমেনশিয়া, এডিএইচডি নাকি ডিসলেক্সিয়া। তাই না? এটাকে আমরা তাহলে কি বলবো? অবভিয়াসলি এটাকে আমরা ডিসলেক্সিয়া বলবো, অর্থাৎ পঠন বৈকল্য। ঠিক আছে, অর্থাৎ দিজ আর দ্য ক্লাসিক্যাল সায়েন্স অফ দ্য ব্রেনস ডিফিকাল্টি ইন প্রসেসিং রাইটিং ল্যাঙ্গুয়েজ। তাই না? রিডিং ল্যাঙ্গুয়েজটাকে পড়তে তার অসুবিধা হচ্ছে। কোশ্চেন নাম্বার 23, আবার অ্যাসেপশন রিজন দিয়েছে দেখো, শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা এড়িয়ে চলা। ঠিক আছে, শেখা হলো মুখস্থ করার মাধ্যমে একটি মিথস্ক্রিয়, একটি নিষ্ক্রিয় প্রক্রিয়া। দেখো তাহলে বলেছে টিচার শুড অ্যাভয়েড দ্য কোলাবোরেশনস। তাই না? তাহলে টিচারদেরকে বলেছে যে কোলাবোরেশনটাকে অ্যাভয়েড করে চলা। তোমরা নিজেই বলো এটা কি ঠিক হওয়া উচিত? তাই না? আমরা সহযোগিতা প্রদান করি, কিন্তু সেখানে বলেছে যে সহযোগিতাটা করা যাবে না। আচ্ছা, শেখা হলো মুখস্থ করা একটি নিষ্ক্রিয় প্রক্রিয়া, তাহলে এটাও ভুল। তাহলে অপশন সি ডাইরেক্টলি উত্তর হবে। তাই না? দুটোই কিন্তু ভুল। ঠিক আছে, বোথ ফলস, একদম প্রত্যয় ঠিক ধরেছ। তাহলে দুটোই কিন্তু হচ্ছে কি এখানে ভুল। তো অবভিয়াসলি আমরা কি করবো? অপশন সি এর সাথে যাব। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 24। আচ্ছা, আমি ফিডব্যাকটা নিলাম না, ভালো লাগছে তো? তোমরা বুঝতে পারছো তো উত্তরগুলো? দেখো আমি যতগুলো উত্তরগুলো করার চেষ্টা করি সবগুলোই কিন্তু তোমাদের ঘরোয়াভাবে, ঠিক আছে, ঘরোয়া ভাষায় করে দেওয়ার চেষ্টা করি, যাতে করে তোমরা কিন্তু সবাই যাতে বুঝতে পারো। ঠিক আছে, এবং যে ভাষায় তোমরা কথা বলো বাড়িতে সেই ভাষাই আমি প্রয়োগ করে উদাহরণগুলোকে দিয়ে করার চেষ্টা করি। ঠিক আছে, এটা করার কারণ একটাই হচ্ছে কি যাতে তোমরা যে চিরাচরিত সিস্টেমটাকে এড়িয়ে যাতে স্বাভাবিকভাবে পড়াশোনা করে মনে রাখতে পারো। ঠিক আছে, অসুবিধা হলে অবভিয়াসলি তোমরা সঙ্গে সঙ্গে বলবে। দেখো বলছে যে স্টুডেন্টস লার্ন এফিসিয়েন্টলি হয়েন, শিক্ষার্থীরা দক্ষতার সাথে শেখে যখন। দেখো দক্ষতার সাথে শিখবে, ব্যর্থতা এড়ানোই লক্ষ্য হয়, নতুন ধারণা সম্পূর্ণ ভিন্ন হয়, তাদের প্রতিক্রিয়া এবং ব্যক্তিগত অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়, নাকি বিষয়বস্তু অসংলগ্ন হয়। দেখো তাহলে দক্ষতা তখনই হবে, একটা দক্ষ পার্সন তখনই হবে যখন তার নিজস্বতা থাকবে। তাই না? ধরো আমি যদি কোনো একটা কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞাসা করি, অল অফ দ্য স্টুডেন্টস দে গেট অ্যান্সার দ্য হোল, মানে দে গেট অ্যান্সার দ্য সেম থিংস, ওটা তারা সেম একইভাবে তারা অ্যান্সার দিল, তাহলে আমরা তাকে বলবো যে তারা হচ্ছে কি তোমার একটা এফিসিয়েন্ট স্টুডেন্ট বা তারা হচ্ছে ভালো স্টুডেন্ট, তারা বলতে পারবো না। তাহলে তখনই আমরা তাকে বলবো যে তার নিজস্ব প্রতিক্রিয়া এবং ব্যক্তিগত অভিজ্ঞতাকে তুলে ধরার চেষ্টা করবে। তাহলে এখানে হচ্ছে কি অপশান সি যারা যারা বলেছো একদম সঠিক। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 25। আবার দেখো অ্যাসারশন রিজন দিয়েছে, বলেছে যে পুষ্টি এবং ব্যায়াম উচ্চতা ও শারীরিক গঠনে প্রভাব ফেলে। আমার মনে হয় যে আংশিকভাবে হলেও এটা ঠিক। আচ্ছা, বংশগতি এবং পরিবেশ বিকাশের উপর পারস্পরিক হচ্ছে প্রভাব ফেলে। ঠিক আছে, বংশগতি এবং পরিবেশ বিকাশের উপরে প্রভাব ফেলে। ঠিক আছে, তো এটা আমাদের কি হওয়া উচিত? আমার মনে হয় যে দুটোই কিন্তু ঠিক, এবং হচ্ছে কি দুটো একটা হচ্ছে কি এর উপরে কিন্তু প্রভাব ফেলছে। তো সেক্ষেত্রে যারা যারা ডি বলবে তারা কিন্তু উত্তর সঠিক বলবে, কারণ পুষ্টি এবং ব্যায়াম আমাদের শারীরিক গঠনে এবং উচ্চতা বৃদ্ধিতে সহায়তা করে, তার পাশাপাশি বংশগতি এবং বিকাশ আমাদের বিকাশের উপরে কিন্তু পারস্পরিক প্রভাব কিন্তু ফেলছে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 26। রক্ষণশীল শিক্ষা থেকে প্রগতিশীল শিক্ষার দিকে যাওয়ার জন্য কোন পরিবর্তনের প্রয়োজন হয়? অর্থাৎ দেখতেই পেয়েছো যে কনজারভেটিভ টুয়ার্ডস প্রোগ্রেস দ্য এডুকেশনাল রিকোয়ার্স,
রক্ষণশীল থেকে প্রগতিশীল, তাই না? তাহলে সেটা হতে গেলে আমাদেরকে কি করা উচিত? সমন্বিত থেকে মানবসম্মত পাঠ্যক্রম, প্রদর্শন কেন্দ্রিক থেকে দক্ষতা কেন্দ্রিক, আচ্ছা শিক্ষক কেন্দ্রিক থেকে পরীক্ষা কেন্দ্রিক, রচনামূলক থেকে নৈদানিক মূল্যায়ন। তো এটা আমি আমার মতে যারা যারা তোমরা অপশন বি বলেছো না, অর্থাৎ পারফরমেন্স ওরিয়েন্টেড টু মাস্টারি ওরিয়েন্টেড গোলস, অর্থাৎ প্রদর্শন করা থেকে দক্ষতা কেন্দ্রিক যদি আমরা অ্যাচিভ করতে পারি, তাহলে সেটাই হবে হচ্ছে কি একটা ভালো প্রোগ্রেস অফ দ্য এডুকেশনস। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা অপশন বি এর সাথেই কিন্তু অ্যান্সারটা যাব। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 27। এখানে বলেছে যে সামাজিকরণ প্রক্রিয়ায় সহপাঠীদের ভূমিকা কি, অর্থাৎ হোয়াট ইজ দ্য রোল অফ পিয়ার্স ইন সোশ্যালাইজেশন। ওকে, তাহলে সেক্ষেত্রে বলেছে মাইনর ইনফ্লুয়েন্স, প্রাইমারি এজেন্টস, গ্রেটার ইনফ্লুয়েন্স ডিউরিং অ্যাডোলেন্স, দেয়ার আর্লি ডেভেলপমেন্ট, ঠিক আছে, কিংবা বলেছে কোনো বড় প্রভাব নেই। তাহলে সামাজিকরণ প্রক্রিয়ায় সহপাঠীদের ভূমিকা বলেছে, তাহলে এটা বেসিক্যালি তোমরা বুঝতেই পেরেছো যে গ্রেটার ইনফ্লুয়েন্স ডিউরিং অ্যাডোলেন্স দেন দ্য চাইল্ডহুড, অর্থাৎ শৈশবের তুলনায় বয়ঃসন্ধিকালে বেশি প্রভাব ফেলবে। কেন বলে দেখি, কারণ সহপাঠীদের ভূমিকা দেখবে একটা সময় আমরাও তো সেই ফেজটা তো অতিক্রম করেছি, তোমরাও করেছো। দেখবে একটা সময় যখন পিয়ার মানে কি বলবো যে সহপাঠীদের ক্ষেত্রে এই যে অ্যাডোলেসেন্ট বা বয়ঃসন্ধিকালে আমরা কি মনে করি যে তারাই ঠিক, তাই না? বাড়িতে বাবা মা ভূত, তারাই ঠিক, এই যে জিনিসটা, তাহলে এই জিনিসটা হচ্ছে কি আমরা বলতে পারি শৈশবের তুলনায় বয়ঃসন্ধিকালে কিন্তু বেশি প্রভাব ফেলে, তাই না? অর্থাৎ বন্ধু বান্ধব যেটা বলবে সেটাই আমরা মনে করি যে হ্যাঁ সেটাই ঠিক। তাহলে এটা হচ্ছে সামাজিকরণ প্রক্রিয়া সহপাঠীদের একটা ভূমিকা, তখন আমরা দেখতে পাই, সেটা কিন্তু আমরা বয়ঃসন্ধিকালেই দেখতে পাই। ঠিক আছে, শৈশবকালে নয়। চলো এবার বলেছে দেখো যে গঠনবাদী দৃষ্টিভঙ্গি অনুসারে শেখা সহজ হয় যখন ড্যাশ, তাই না? গঠনবাদী মানে কনস্ট্রাকটিভিট অ্যাপ্রোচ। এখানে বলেছে যে কন্টেন্ট ইজ ডিসকানেক্টেড, পেডাগোজি ইজ টিচার সেন্ট্রিক, টাস্ক আর ইনকোহেরেন্ট, অ্যাক্টিভিটিস আর ইন্টারেক্টিভ অ্যান্ড কোলাবোরেটিভস। কার্যকলাপগুলি হচ্ছে কি তোমার মিথস্ক্রিয়া এবং সহযোগিতামূলক হবে। তাহলে এটাও হওয়া উচিত, তোমরা বুঝতে পেরেছো যে অপশান ডি, অর্থাৎ হচ্ছে কার্যকলাপগুলি মিথস্ক্রিয়া এবং সহযোগিতামূলক হওয়া উচিত। চলো কোশ্চেন নাম্বার 29। একজন শিক্ষক শিক্ষার্থীদের সূত্র এবং ইঙ্গিত দিচ্ছেন, তিনি কি অনুশীলন করছেন, তাই না? তাহলে তিনি কি অনুশীলন করছেন, এখানে বলেছে কালেকটিভ মনোলগ, ফাংশনাল হচ্ছে কি তোমার ফিক্সডনেস, মাচা বা আলম্বন, আর এখানে বলেছে যে এসিমিলেশন। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কি বেসিক্যালি স্কেফোল্ডিং বা মানে স্কেফোল্ডিং করছেন, কারণ দেখো সূত্র এবং ইঙ্গিত দিচ্ছেন, আর কি ইঙ্গিত দিয়ে দিচ্ছেন, তাকে ধরিয়ে দিচ্ছেন যে তুমি এইভাবে করো, তাই না? তো সেক্ষেত্রে দেখবে আমাদের বিশেষ করে যখন কালচারাল প্রোগ্রাম হতো স্কুলে, দেখবে যে টিচারের আন্ডারে আমরা নাটক বা মূকাভিনয় যে শিখতাম, তিনি দেখবেন পাশ থেকে দাঁড়িয়ে আমাদেরকে ইশারা ইঙ্গিত করে জিনিসটাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করতেন। ঠিক একইভাবে সেটাকেই আমরা কি বলি, আমাদের পেডাগোজি ভাষায় স্ক্যাফোল্ডিং বলি। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 30। এখানে বলেছে দেখো যে পিয়াজের মতে যখন শিশুরা হাইপোথিসিস তৈরি করে এবং মনে করে পরীক্ষা করতে পারে, তখন তারা কোন স্তরে থাকে। ঠিক আছে, পিয়াগেটের মতে, ঠিক আছে, যখন শিশুরা হচ্ছে কি হাইপোথিসিস তৈরি করে এবং মনে মনে হচ্ছে পরীক্ষা করতে থাকে, তখন তারা কোন স্তরে থাকে। তো এটা কি কি বলেছে দেখো, যে প্রি অপারেশনাল, কংক্রিট অপারেশন তো হবে না, ফরমাল অপারেশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সেন্সরি মোটর হবে না। তার কারণ কি তোমরা নিশ্চয়ই জানো যে দেয়ার ইজ দ্য হাইয়েস্ট স্টেজ অফ দ্য ডেভেলপমেন্ট, ঠিক আছে, ইউজুয়ালি দ্য স্টার্টিং এট এজ হোয়ার অ্যাবস্ট্রাক্ট থট অ্যান্ড সিস্টেমেটিক লজিক ইমার্জ। ঠিক আছে, যেখানে হচ্ছে কি আমরা কি দেখতে পাই যে অ্যাবস্ট্রাক্ট যে থটস, ঠিক আছে, এবং তার পাশাপাশি হচ্ছে কি তোমার সিস্টেমিক লজিক, এই জিনিসগুলো হচ্ছে কি তোমার কাজ করে। ওকে, এই জিনিসগুলো কাজ করে। তো এই জন্য হচ্ছে কি আমরা বলবো যে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যে সমস্ত স্টুডেন্ট তোমরা স্যার বলছি স্ক্যাফোল্ডিং ব্যাপারটা একটু বলে দেবেন। স্ক্যাফোল্ডিং তো একটু আগেই তো তোমাকে বললাম, যে যখন হচ্ছে কি আমরা দেখি যে টেম্পোরারি সাপোর্ট করা হয়, প্রোভাইডিং এ মোর নলেজেবল আদার আনটিল দ্য লার্নার ক্যান পারফর্ম দ্য টাস্ক ইন্ডিপেন্ডেন্টলি। অর্থাৎ ধরো তোমাকে আমি বললাম যে সন্দীপন তুমি একটা কাজ করো, তুমি আজকে ক্লাসের প্রথমে দিকটা তুমি
ক্লাসটাকে নাও। এবারে তুমি হচ্ছে সংকোচ বোধ করলে, এবারে যখন আমি তোমাকে বললাম ঠিক আছে, তুমি যখন পড়াবে বা যখন তুমি শুরু করবে, আমি সেখানে তোমাকে কিছুটা কিছু ধরিয়ে দিচ্ছি, সেখানে ভুল করলে বা যে যতক্ষণ না পর্যন্ত তুমি সাবলীনভাবে জিনিসটাকে উদ্ধার করতে পারছো ততক্ষণ আমি তোমাকে হেল্প করছি বা তোমাকে ধরিয়ে দিচ্ছি। তাহলে সেটাকেই বলাকে স্ক্যাফোল্ডিং বলে। অ্যাকর্ডিং টু হচ্ছে কি, যদি আমরা ডেফিনেশনের ভাষায় বুঝি, যে স্ক্যাফোল্ডিং ইজ দ্য টেম্পোরারি সাপোর্ট প্রোভাইডেড বাই এ মোর নলেজেবল আদার। ঠিক আছে, মানে তোমার থেকে যার নলেজ বেশি থাকবে, মানে সেই টিচার বা আমার থেকে বেশি জানে এমন কেউ। একদম তোমার থেকে যে বেশি জানবে, তোমাকে যদি সে ধরিয়ে দেয়, যতক্ষণ না পর্যন্ত তুমি নিজে থেকে করতে পারছো, সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলি, স্ক্যাফোল্ডিং। বুঝতে পারলে তো? ওকে এটাকে আমরা স্যার, ওকে scaffolding ওকে বলছি। ওকে, থ্যাংক ইউ। চলো তাহলে আপাতত হচ্ছে কি, এটা কিন্তু আমরা কোশ্চেনটা বানাইনি, এটা হচ্ছে কি তোমরা দেখতে পেলে যে এবারে 2026-এ সি টেট যেটা হয়, সেন্ট্রাল টেট, তার হচ্ছে কি তোমার 8ই ফেব্রুয়ারিতে তোমার পেপার 2 যে কোশ্চেন পেপার, সেখান থেকে আমরা করালাম। এর আগে নিশ্চয়ই তোমরা দেখেছো যে 7 ফেব্রুয়ারি যে কোশ্চেন পেপারটা, সেটা কিন্তু তোমাদেরকে আমি করিয়ে দিয়েছি। ঠিক আছে, গ্রুপেও দেওয়া আছে, যারা তোমরা এখনো দেখোনি তোমরা দেখে নেবে। ঠিক আছে, তো দুটো আমি করিয়ে দিলাম। তাহলে এগুলো কিন্তু একটা অ্যাসেট বলতে পারো। ঠিক আছে, যখন যারা তোমরা আপার প্রাইমারির জন্য প্রিপারেশন নিচ্ছ, এই কোশ্চেনগুলো কিন্তু অ্যাসেট। আর তার কারণ হচ্ছে কি, এইগুলোর উপরে ভিত্তি করেই কিন্তু কোশ্চেনের প্যাটার্ন কিন্তু ঠিক হবে। ঠিক আছে, এর আশেপাশে তোমার হচ্ছে কোশ্চেনগুলো ঠিক করা হয়। তো এই জন্য এই কোশ্চেনগুলোকে আমরা গুরুত্ব দিয়ে ভালো করে হচ্ছে কি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। কেমন? তো চেষ্টা করবে এই কোশ্চেনের অ্যান্সারগুলোকে ভালো করে একটু তৈরি করে নেওয়ার, কারণ এগুলো হচ্ছে কি শুধু মুখস্থ করলে হবে না, এগুলোকে মাথায় বুঝে নিতে হয়। ঠিক আছে, যে কি বলার চেষ্টা করেছে, তাই না? এবারে তোমরা তোমরা জানো যে এখানে বাংলা ইংরেজি দুটোই করে দেওয়া হয়েছে। বাংলা করে দেওয়ার কারণ হচ্ছে কি, তোমরা ম্যাক্সিমাম জন রয়েছে যারা বাংলা মিডিয়াম, তোমাদের সুবিধা হয়। আর আমাদের আপার প্রাইমারি হচ্ছে বাংলা কোশ্চেন থাকবে, তাই না? ইংলিশেও থাকে কিন্তু বাংলায়ও থাকবে। তো সেক্ষেত্রে আশা করি আজকের 30টা যে কোশ্চেন সিডিপি থেকে করানো হলো, তোমরা প্রত্যেকটা কোশ্চেনের উত্তর কিন্তু সবাই ভালো করে বুঝতে পারলে, এবং এটা পরীক্ষা পর্যন্ত তোমরা নিতে পারবে। ঠিক আছে, এইটুকু আশা রাখি। ঠিক আছে, তো চলো, আজকে সায়েন্সের পার্টটা ছিল, আজকে পড়াবো না। ঠিক আছে, তো এতটাই থাকবে, এতটাই ভালো করে পড়ো। আমি ক্লাসের পরে তোমাদের পিডিএফটা গ্রুপে দিয়ে দেবো, তোমরা কিন্তু একবার জাস্ট কোশ্চেন অ্যান্সারগুলো একটু দেখে নিয়ে তারপরে কিন্তু আদার কাজগুলো করবে।